এটা কান্টের উপর প্রথম সিরিজের 18 নম্বর লেকচার। আমরা 18 নম্বর লেকচারে চলছি। আগের দিন আমরা টেবল অফ জাজমেন্টস সম্পর্কে বলছিলাম, আমি যদি ভুল না করে থাকি। তো টেবল অফ জাজমেন্টস কে কান্ট এইভাবে পৌঁছালেন, একটু রিক্যাপ করছি আগেরটার সাথে আজকেরটার কানেক্ট করবার জন্য। কান্ট এইভাবে বলছেন যে আমাদের কত রকমের জাজমেন্ট হতে পারে। কান্ট প্রথমে বলছেন যে দেখো আমাদের অনেক কনসেপ্ট আছে, খুব সিম্পলিফাই করছি ব্যাপারটাকে। আমরা অনেক রকম জাজমেন্টস করতে পারি। জাজমেন্টস করতে আমরা প্রথমত হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স হয়। এক্সপিরিয়েন্স হয় মানে কি, আমার স্পেস অ্যান্ড টাইমে ইনটুইশন হয়। আমি সব শব্দগুলো, টেকনিক্যাল শব্দগুলো বাংলা করছি না। স্পেস অ্যান্ড টাইমে এক্সপিরিয়েন্স হয়। এক্সপিরিয়েন্স হওয়া মানে জাজমেন্ট হওয়া নয়। এক্সপিরিয়েন্স গুলো আনডিটারমিন্ড। জাজমেন্টে যেটা আসে সেটা হচ্ছে ডিটারমিন্ড অবজেক্টস। জাজমেন্টে যেটা আসে, এক্সপিরিয়েন্সটা আনডিটারমিন্ড। তোমার একটা ইনটুইশন হলো, সেটাকে তুমি কিছুই বলতে পারবে না যতক্ষণ না সেটাকে কোনো কনসেপ্ট দিয়ে বুঝছো। সেটাকে কিছুই বলা যায় না, কারণ আমাদের আন্ডারস্ট্যান্ডিং হয় জাজমেন্টের ভেতর দিয়ে। যেমন ধরো তোমার একটা বেড়ালের কনসেপ্ট হলো, মানে বেড়ালের একটা একটা এক্সপিরিয়েন্স হলো কোন একটা অবজেক্টের, তুমি সেটাকে বেড়াল বলতে পারবে না। যেই বিড়াল বললে সেই তুমি একটা কনসেপ্ট অ্যাপ্লাই করে দিয়েছো বিড়াল, তখন সেটা ডিটারমিন্ড হয়ে গেল। তখন তুমি বলতে পারো বিড়ালটা লাল রঙের, বিড়ালটা সাদা রঙের। এবার তুমি বেড়াল আর সাদার কনসেপ্ট অ্যাপ্লাই করেছো। এই জন্য কান্ট বলছেন যে এক মিনিট, কনসেপ্ট যেগুলো সেগুলো হচ্ছে থট। থট উইদাউট কন্টেন্ট আর এমটি, খুব প্রসিদ্ধ লাইন। থট উইদাউট কন্টেন্ট, কন্টেন্টটা আসে এক্সপিরিয়েন্স থেকে। শুধু থট, সেটা এমটি। অ্যান্ড ইনটুইশন উইদাউট কনসেপ্টস আর ব্লাইন্ড। এটা হচ্ছে B75। ইনটুইশন কনসেপ্ট ছাড়া ব্লাইন্ড। ব্লাইন্ড মানে তাকে তুমি কিছুই বলতে পারছো না। ব্লাইন্ড জিনিস যেমন তুমি দেখে বলতে পারো না যে এটা, একজন ব্লাইন্ড মানুষ যেমন বলতে পারেন এটা কি জিনিস, তেমন একটা খুব, মানে উদাহরণটা খুব সরল করা হয়েছে। যদি কোনো কনসেপ্ট না লাগানো হয় তাহলে যেন সেটা ব্লাইন্ড। সেটা কি জিনিস, ওই উদয়নাচার্য বলেছিলেন যে বৌদ্ধদের ন্যায়ের খণ্ডন, ন্যায়কে খণ্ডন করছেন বৌদ্ধরা, সবসময় 4টে কোটি দিয়ে ব্যাখ্যা করেন। এই অন্ধের হাতি দর্শনের মতন। কেউ বলছে যে দেখো এটা একটা খাম্বার মতন, পাটা ধরেছে, বলছে খাম্বার মতো, কিন্তু সে জল ছড়ায়, তাহলে তো এটা খাম্বা হতে পারে না।
এরকম ভাবে আরেকজন বলছে এটা একটা ঢোলকের মতো, পেটটা ধরেছে কিন্তু কুলোয়া আছে, কানটা কানটা নড়ছে, তাহলে এটা ঢোলক হতে পারে না। এরকম ভাবে চারটে কোটি করে বলছে তাহলে এটা কিছুই নয়, হাতিটা তাহলে কিছুই নয়। কাজে আমি যতক্ষণ না কনসেপ্ট অ্যাপ্লাই করছি ততক্ষণ কিন্তু সেটাকে কিন্তু তুমি কোনোভাবেই সেটাকে ক্যাটেগরাইজ করতে পারবে না, এবং সেটাকে তুমি থটের মধ্যে নিয়ে আসতে পারবে না, এবং তুমি জাজমেন্ট তৈরি করতে পারবে না। এখন জাজমেন্ট সম্পর্কে একটা কথা বলার আছে এখানে। জাজমেন্ট সম্পর্কে এই ক্রিটিকে কান্ট খুব বেশি কথা বলেননি, কিন্তু থার্ড ক্রিটিকে গিয়ে অনেক কথা বলেছেন, এবং বলেছেন এখন ফ্যাকাল্টি অফ জাজমেন্ট বলে কি আরেকটা ফ্যাকাল্টি মানবো? কান্ট বলছেন যে জাজমেন্ট, ফ্যাকাল্টি অফ জাজমেন্টটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এরই একটা ক্ষমতা। আন্ডারস্ট্যান্ডিং সম্পর্কে তাহলে অনেকগুলো কথা বললেন। একটা বলছেন আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ফ্যাকাল্টি অফ কনসেপ্টস, যাতে কনসেপ্ট দেওয়া হয়। আন্ডারস্ট্যান্ডিং সম্পর্কে আরেকটা কথা বলছেন যে এটা হচ্ছে ফ্যাকাল্টি অফ রুলস, কতগুলো রুল দেওয়া হয়। যে ওই রকম প্রাণীগুলো সব বেড়ালের আন্ডারে আসবে, একটা রুল, কতগুলো রুল দেওয়া হয়। দেখো যেটা ফ্যাকাল্টি অফ ইনটুইশন, সেটা কিন্তু কোনো রুলস দেয় না, ইনটুইশনটা জাস্ট হয়, তার কোনো রুল নেই। কিন্তু ফ্যাকাল্টি অফ জাজমেন্টস রুল দেয়। রুল দেয় মানে কি? রুল দেওয়া মানে অনেক কিছুকে একের আন্ডারে নিয়ে আসা। ফ্যাকাল্টি অফ ইনটিউশন অনেক কিছুকে একের আন্ডারে আনে না। তোমার বিড়ালের ইনটিউশন হচ্ছে যতক্ষণ না তুমি সেটাকে বেড়াল বলে বুঝছো অনেক কিছুকে একের আন্ডারে আনোনি, কিন্তু যেই তুমি তাকে বেড়াল বলে বুঝলে তখন তুমি অনেক কিছুকে একের আন্ডারে নিয়ে এলে, সেটাই মানে হচ্ছে রুলস। আরেকটা হচ্ছে ফ্যাকাল্টি অফ জাজমেন্ট কাজ করে গ্লু এর মতন, গ্লু, আঠা, আঠার মতন কাজ করে, জুড়ে দেয়। এই জন্য এটাকে ফ্যাকাল্টি অফ জাজমেন্টসও বলা হচ্ছে। বিড়াল শুধু বললে না, বিড়ালটা সাদা, বিড়ালটা সাদা, বাঘটা হলুদ, এই যে বাঘ আর হলুদের সঙ্গে তুমি একটা যোগাযোগ স্থাপন করলে, এটাও কিন্তু একটা কাজ আন্ডারস্ট্যান্ডিং এর। তাহলে আন্ডারস্ট্যান্ডিং এর কাজ, অনেকগুলো কাজ দিয়ে দিলেন কান্ট। এবং আরেকটা কাজ দিয়েছেন যেটার কথা আগে বলেছিলাম একটা সময়, সেটা হচ্ছে ইমাজিনেশন। ফার্স্ট ক্রিটিকে উনি ইমাজিনেশনকে যেন মনে হচ্ছে একটা আলাদা ফ্যাকাল্টি বলে বলছেন, কিন্তু সেকেন্ড ক্রিটিকে ইমাজিনেশনকে তিনি ফ্যাকাল্টি অফ আন্ডারস্ট্যান্ডিং এর আন্ডারেই আনছেন, বলছেন আন্ডারস্ট্যান্ডিং এ এই কাজটা করে। এর কাজটা কি? এর কাজটা হচ্ছে বিভিন্ন এক্সপিরিয়েন্স গুলোকে একসাথে করা। আমি বারবার সিনেমার এক্সাম্পলটা দিই এটাকে বোঝানোর জন্য, যে সিনেমায় যেমন তোমার বিভিন্ন ছবি তুমি একসাথে দেখে একটা মুভি দেখো, আবার সাউন্ড গুলো একসাথে করে তুমি একটা টোটালিটি দেখো, তুমি একটা কমপ্লিট জিনিস দেখো বা শোনো, তোমার এক্সপিরিয়েন্স হয় একটা কমপ্লিট জিনিসের।
কিন্তু তোমার ইনটিউশনে যা আসে সেগুলো কিন্তু ডিসক্রিট, কোনোটা কান দিয়ে আসছে, কোনোটা চোখ দিয়ে আসছে, কিন্তু সেগুলোকে জুড়ে একটা হয়ে যায়। এই সব তোমার এক্সপিরিয়েন্স গুলোকে একসাথে করে কে? সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। তাহলে আন্ডারস্ট্যান্ডিং এর উপর খুব গুরুভার দিলেন কান্ট। আন্ডারস্ট্যান্ডিং তোমার যে ম্যানিফোল্ড গুলো, যেগুলো তোমার ইনটিউশন দিয়ে আসে, সেগুলোকে একসাথে করে এবং তাদের ক্যাটেগরাইজ করে। এখন ক্যাটেগরাইজ করে কথার মানে কি? তাদের কনসেপ্ট দিয়ে বেঁধে ফেলে। এটা একটা বাইন্ডিং ফোর্স। সেটা কনসেপ্ট দিয়ে একসাথে করে এবং জোরে। তারপরে কি করে? একটা জাজমেন্ট তৈরি করে। জাজমেন্ট মানে একাধিক কনসেপ্টকে একসাথে জোড়ে। জাজমেন্ট করে মানে একাধিক কনসেপ্টকে একসাথে জোড়ে। যেমন বেড়াল আর সাদা, এই দুটোকে একসাথে জোড়ে। বেড়াল, লাল, এগুলোকে একসাথে জোড়ে। এই কাজগুলো ফ্যাকাল্টি অফ আন্ডারস্ট্যান্ডিং করে। ফ্যাকাল্টি অফ আন্ডারস্ট্যান্ডিং কনসেপ্ট ছাড়া করতে পারবে না, ইনটুইশন ছাড়া করতে পারবে না। তোমার তো বেড়াল দেখতে হবে, তারপরে তুমি বেড়ালের কনসেপ্ট চাপাবে। তোমার বাঘ দেখতে হবে, তারপরে তুমি বাঘের কনসেপ্ট চাপাবে। তাহলে এখানে দু রকমের কনসেপ্টের কথা কান্ট বলছেন। এখানে কান্ট দু রকমের কনসেপ্টের কথা বলছেন। একরকম হচ্ছে এম্পিরিক্যাল কনসেপ্ট, যেমন ক্যাট, টাইগার, এগুলো একরকমের কনসেপ্ট। এগুলো এক্সপিরিয়েন্স দিয়ে আসে। তুমি এক্সপিরিয়েন্স দিয়ে এটা পাবে না যে পক্ষীরাজ ঘোড়া, কল্পনা দিয়ে করতে পারো ওরকম একটা কনসেপ্ট। তাহলে কল্পনা দিয়ে কিছু কনসেপ্ট করা যেতে পারে, এক্সপিরিয়েন্স দিয়ে কিছু কনসেপ্ট করা যেতে পারে। এখন এখানে একটা কথা বলে রাখি, যে কল্পনা, এই যে ইমাজিনেশন, কান্ট কিন্তু দু রকমের ইমাজিনেশনের কথা বলেছেন খুব ইন্টারেস্টিংলি। একটা ইমাজিনেশন, এক প্রকার ইমাজিনেশন হচ্ছে যে প্রোডাক্টিভ, একরকম ইমাজিনেশন হচ্ছে রিপ্রোডাক্টিভ। প্রোডাক্টিভ ইমাজিনেশনটা কি? ধরো পক্ষীরাজ ঘোড়া, এরকম জিনিস নেই, তুমি কল্পনা করলে। সোনার পাহাড়, এরকম জিনিস নেই, তুমি কল্পনা করলে। এগুলো হচ্ছে প্রোডাক্টিভ ইমাজিনেশন। এই ক্ষমতা তোমার আছে, তুমি প্রোডাক্টিভ ইমাজিনেশন করো। আরেক রকম ইমাজিনেশন হচ্ছে রিপ্রোডাক্টিভ ইমাজিনেশন। সেটা কি? যে এক্সপিরিয়েন্সটা তোমার হয়েছে, সেটা স্মৃতির দ্বারা তুমি তুলে নিয়ে এসে এক জায়গায় বসাও। যেমন তুমি একটা বেড়াল দেখেছো, লাল রং দেখেছো, সেগুলোকে একসাথে করে দিলে, এক জায়গায় এনে বসালে। না হলে বেড়ালটা লাল, এটা লাল বা সাদা, বেড়ালটা সাদা, এইটা তুমি কখনোই বলতে পারবে না দুটোকে একসাথে না বসালে। তোমার বেড়ালের একটা এক্সপিরিয়েন্স হয়েছে, সাদার একটা এক্সপিরিয়েন্স হয়েছে,
বা একাধিক এক্সপিরিয়েন্স হয়েছে, সেগুলো তুমি এক জায়গায় করছো, এটাকেও কান্ট ইমাজিনেশন বলেছেন। কারণ এক্সপিরিয়েন্সে তো সবগুলো একসাথে এক্সপিরিয়েন্স হতে পারে না। যেমন সিনেমার কথা বলছি, সিনেমার এক্সাম্পলটা খুব এখানে অ্যাপ্ট হয়। যে সিনেমার ক্ষেত্রে তুমি কিছু জিনিস চোখ দিয়ে দেখো, কিছু জিনিস কান দিয়ে শোনো, দুটো তো একরকম হতে পারে না। নৈয়ায়িকরা বলেন যে দেখো, দুটো এক্সপিরিয়েন্স একই সঙ্গে হতে পারে না, সিকুয়েন্সিয়ালি হয়, পরপর হয়, একই সঙ্গে হয় না, এটা নৈয়ায়িকরা বলেন। তুমি যদি একটা সিনেমাও দেখো, সেই সিনেমায় নৈয়ায়িকের বক্তব্য অনুসারে তুমি যেটা করো, অতি দ্রুত এক সময় শব্দ শুনছো, এক সময় ছবি দেখছো, ক্ষণের পার্থক্যটা এত সূক্ষ্ম যে সেখানে তুমি ধরতে পারো না যে এর মধ্যে পার্থক্য আছে। এটা সত্যি করে হয়। সিনেমার ক্ষেত্রে আমরা ফ্রেমগুলো যেগুলো দেখি, সেগুলো সব স্টিল ফ্রেম, কিন্তু এত দ্রুত চালানো হয় যে স্টিল ফ্রেমটাকে আমাদের চলমান বলে মনে হয়, চলমান চিত্র বা চলচ্চিত্র বলে মনে হয়। ঠিক একই সঙ্গে সাউন্ডটাও শুনি, সেটা তো কান দিয়ে শুনি, সেটা তো চোখে দেখি না, কিন্তু সেটাও জুড়ে নিতে পারি। নৈয়ায়িকরা এত দূর বলেন, কিন্তু বলেন অতি সূক্ষ্ম আমাদের পার্থক্য থাকে এবং সে পার্থক্যটা আমরা ধরতে পারি না, এই পর্যন্ত বলেছেন। বৌদ্ধরাও এরকম কথা বলেন। বৌদ্ধদেরও কথাটা এরকম, যে আমাদের ক্ষণিক এক্সপিরিয়েন্স গুলো ওই রকম এত দ্রুত হয় যে আমরা ক্ষণগুলোর মধ্যে পার্থক্য করতে পারি না বলে একই বস্তু বলে মনে করি। কথাটা প্রায় একই রকম। এখন বৌদ্ধরা স্থির বস্তু সম্পর্কে বলেছেন, কিন্তু আমরা গতিশীল বস্তু বা চলমান বস্তু, পরিবর্তনশীল বস্তু সম্পর্কে বলছি। আমাদের পরিবর্তনের এক্সপিরিয়েন্সটাও সেরকম। তাহলে একরকম আমরা কি দাঁড়ালো, তাহলে দু রকমের আমাদের রিকালেকশন হয়। একরকম হচ্ছে প্রোডাক্টিভ, একরকম হচ্ছে রিপ্রোডাক্টিভ। এখানে আমরা মেইনলি রিপ্রোডাক্টিভ ইমাজিনেশন নিয়ে কথা বলছি, প্রোডাক্টিভ ইমাজিনেশন নিয়ে কথা বলছি না। কারোর কোনো প্রশ্ন থাকলে বলো, তাহলে পরের পয়েন্টে যাই। স্যার বলো। বলছি যে প্রোডাক্টিভ আর রিপ্রোডাক্টিভ এর মধ্যে তো বিশেষ কিছু পার্থক্য থাকলো না, কারণ প্রোডাক্টিভ রিপ্রোডাকশন। বলো শোনা যাচ্ছে তো? বলো। হ্যাঁ, প্রোডাক্টিভ আর রিপ্রোডাক্টিভ মানে কনসেপ্টের মধ্যে তো বিশেষ কিছু পার্থক্য থাকলো না ইমাজিনেশনের মধ্যে। কারণ প্রোডাক্টিভেও তো আমরা ধরুন পক্ষীরাজ ঘোড়া দুটো কনসেপ্টকে আমরা জুড়ছি, যখন আমার তো পক্ষীর ইনটিউশন হয়, ঘোড়ার ইনটিউশন হয়, ওটাকে আমি রিকালেকশন দিয়ে জুড়ি। তেমনি রিপ্রোডাক্টিভেও আমার এক্সপিরিয়েন্স গুলোকে আমি স্মৃতির সাহায্যে জুড়ছি। লাল বেড়াল একই রকম ভাবে, তাহলে পার্থক্যটা কিন্তু খুব সূক্ষ্ম থেকে গেল, একটা মানে অন্টোলজিক্যাল পার্থক্য থেকে যাবে বোধহয়, যে এটা একটা অস্তিত্বশীল, একটা অস্তিত্বশীল নয়। না, এখানে গুরুতর পার্থক্য আছে। প্রথম পার্থক্য, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে প্রোডাক্টিভ, মানে প্রোডাক্টিভ ইমাজিনেশনের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, প্রোডাক্টিভ ইমাজিনেশনের ক্ষেত্রে আমরা কনসাস থাকি,
আমি একটা গল্প লিখছি, কবিতা লিখছি, বা কিছু প্রবন্ধ লিখছি, ওরকম পক্ষীরাজ ঘোড়া সম্পর্কে গল্প লিখছি, তো সেটা আই এম কনসিয়াস অ্যাবাউট দ্যাট। ইট ইজ নট, মানে এটা সৃষ্টি করা আর কি, মানে আমি কিছু এটা তৈরি এটা করি। এটা সৃষ্টি করা, এটা এটা স্পন্টেনিয়াস নয়, আচ্ছা, এটা এটা স্পন্টেনিয়াস। তুমি কনসাস যে আমি হ্যাঁ সোনার হ্যাঁ ঘোড়া বানিয়েছি, আমি পক্ষীরাজ ঘোড়া বানিয়েছি, তাই নিয়ে একটা গল্প লিখছি। আর যেটা রিপ্রোডাক্টিভ ইমাজিনেশন, সেখানে তুমি কনসাস নও। তুমি কি সিনেমার ক্ষেত্রে ভাবো যে আমি শব্দটা আগে শুনেছি বা ছবিটা আগে দেখেছি, তারপরে দুটোকে জুড়েছি, তারপরে না না আমার ওটা স্পন্টেনিয়াসলি হচ্ছে। এটা স্পন্টেনিয়াস হয়। ভীষণ গুরুত্বপূর্ণ পার্থক্য। বুঝেছি। তাহলে প্রোডাক্টিভ আর রিপ্রোডাক্টিভ মানে ইমাজিনেশন, হ্যাঁ, সে দুটো কিন্তু একই রকমের জিনিস নয়, একেবারে আলাদা ধরনের জিনিস। আর একটা হচ্ছে স্পন্টেনিয়াস, আর একটা হচ্ছে অ্যাক্টিভ। এই দুটো আলাদা ধরনের এই কারণে জিনিস। তবু দুটোকে কেন ইমাজিনেশন বলা হচ্ছে? কারণ হচ্ছে ওটা দুটোর ক্ষেত্রে স্মৃতি কাজ করে, এবং দুটোর ক্ষেত্রেই কল্পনা কাজ করে। স্মৃতি কল্পনা ছাড়া চলতে পারে না। বুঝলাম। কাজেই এই দুটোই এক্ষেত্রে কাজ করে। এখানে তুমি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছিলে, কিন্তু এখানে কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্যও আছে প্রোডাক্টিভ আর রিপ্রোডাক্টিভ এর মধ্যে। ঠিক আছে, বুঝেছি। এবার এই যে আমরা চারটি ক্যাটেগরাইজেশন করলাম, বা চারটে ক্যাটেগরাইজেশন করলাম, যে কোয়ালিটি, কোয়ান্টিটি, রিলেশন আর মোডালিটি। কোয়ালিটির মধ্যে কি পড়ে? ইউনিভার্সাল, পার্টিকুলার, সিঙ্গুলার, এগুলো নিশ্চয়ই আগের দিন বলেছিলাম। কোয়ান্টিটির মধ্যে পড়ে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইনফাইনাইট, এগুলো জাজমেন্টের পার্থক্য। রিলেশনের মধ্যে পড়ে ক্যাটেগরিক্যাল, হাইপোথেটিক্যাল, ডিসজাংটিভ। মোডালিটির মধ্যে পড়ে প্রবলেমেটিক, অ্যাসার্টরিক, অ্যাপোডিকটিক। এখন প্রশ্ন হলো, জাজমেন্ট গুলো কি এর কোনো না কোনো পক্ষে পড়বে? দ্বিতীয় প্রশ্ন হলো, জাজমেন্ট গুলো কোনো না কোনো পক্ষে পড়লে সব পক্ষেই পড়বে? এই চারটে পক্ষ বলছি, ওর ভেতরের ভাঙাগুলো বলছি না। মানে চারটে কি কি? এক হচ্ছে কোয়ালিটি, দুই কোয়ান্টিটি, প্রথমে কোয়ান্টিটি, তারপর কোয়ালিটি, তারপর রিলেশন, তারপরে হচ্ছে মোডালিটি। জাজমেন্ট গুলো কি এর কোনো না দুটো দিক, একটা হতে পারে জাজমেন্ট কোনো না কোনো পক্ষে পড়বে, তা তো পড়তেই হবে, তার বাইরে জাজমেন্ট হয় বলে কান্ট মনে করেন। ও, তার আগে একটা কথা বলতে ভুলে গেছি, স্টেপ বাই স্টেপ, বেবি স্টেপস, ওরা বলে বেবি স্টেপস। তো কি না, এই যে কনসেপ্টস কে কান্ট আগের দিন বলেছিলাম, একটু মনে করিয়ে দিচ্ছি। কনসেপ্টস কে কান্ট দুভাগে ভাগ করেছে। একরকম ভাগ হচ্ছে যে কনসেপ্টস গুলো, কিছু কনসেপ্টস এম্পিরিক্যাল, যেমন ক্যাট, এটা এম্পিরিক্যাল কনসেপ্ট। কিছু কনসেপ্ট আছে পিওর কনসেপ্ট, যেগুলো এক্সপিরিয়েন্স দিয়ে আসে না। এম্পিরিক্যাল কনসেপ্ট গুলো এক্সপিরিয়েন্স দিয়ে আসে। অনেক ক্যাট দেখেছো, দেখে দেখে তুমি তুমি ভাবতেই পারতে, এই যে একটা আমরা ছেলেবেলাটা গল্প শুনতাম,
একটা রাজসভায় তারা কোনোদিন ইঁদুর দেখেনি। একটা রাজসভায় না, শুয়োর দেখেনি, তারা কোনোদিন শুয়োর দেখেনি। একটা রাজসভায় একটা শুয়োর ঢুকে গেছে। এইবার সভাসদরা যত সব বিজ্ঞ লোক সব চিন্তায় পড়ে গেছে, জিনিসটা কি, ভেবে বলো কি। তখন রাজা মহারাজা বলছেন, বলো ভেবে সব কি। তো মহাপণ্ডিতরা সব বললেন যে এ হয় হস্তি, না খাইয়া রোগা হইয়াছে, না হয় মুশিক, খাইয়া মোটা হইয়াছে। কাজেই ওরা এরকম বিধান দিলেন, দেখেনি। এর ফলসফাটা হচ্ছে এই, তুমি যে জিনিসটা প্রথম দেখো সেই জিনিসটা ওই রকম ভাবেই ভাবো, যে তোমার দেখা জিনিসগুলোর মধ্যেই একটা যেটা একটু অন্যরকম ডিভিয়েশন হয়েছে। যেমন একটা কাকের যদি একটু ঠোঁটটা কাটা থাকে, তুমি বলো ওটা কাক, ওটা ঠোঁটটা কাটা হয়েছে, ওটা অন্য প্রাণী তুমি বলে ভাববে না। এই ধরনের ঘটনা তোমার সাথে ঘটবে। এখন আমরা নতুন কোনো প্রাণী দেখলে ওরকম ভাবেই ভাবি, যে আমার জানা প্রাণীগুলো, গবয় দেখলে আমি ভাবি একটা গরু, সেটা বোধহয় একটু একটু অন্যরকম হয়ে গেছে, ডিফর্মিটি। কিন্তু যদি বারবার দেখি ওই প্রাণীটা, গবায় প্রাণীটা যদি বারবার দেখি, তাহলে বুঝবো এটা একটা অন্য একটা স্পিসিস। আমি আগে দেখিনি, কিন্তু এখন দেখছি এটা একটা অন্য একটা প্রজাতি। তাহলে এগুলো আমাদের এক্সপিরিয়েন্স দিয়ে আছে, বারবার দেখে দেখে আমি একটা গবয় প্রজাতি তৈরি করেছি আমার কনসেপ্ট, গবয় প্রজাতি তৈরি করেছি। ঠিক তেমনি আমি কল্পনায় সোনার পাহাড় তৈরি করেছি, সোনা দেখেছি, পাহাড় দেখেছি, জুড়ে দিয়েছি, করেছি, এগুলো এক্সপিরিয়েন্সিয়াল। কিন্তু সবকিছু এক্সপিরিয়েন্সিয়াল নয়, সবকিছু অভিজ্ঞতা দিয়ে তৈরি হয় না আমাদের জীবনে। কিছু কিছু কনসেপ্ট আছে যে কনসেপ্ট গুলো পিওর, অর্থাৎ এক্সপিরিয়েন্স, তার মধ্যে এক্সপিরিয়েন্সের কিছু থাকে না। যেমন সাবস্টেন্স অ্যান্ড অ্যাট্রিবিউট। তুমি সাধারণ মানুষকে জিজ্ঞাসা করো একটা টেবিল দেখিয়ে কি দেখছো, সে বলবে টেবিল দেখছি। সে কখনোই বলবে না আমি টেবিল দেখছি, ব্রাউন রং দেখছি, টেবিলের ব্রাউন রং দেখছি। সে কখনোই বলবে না আমি সাবস্টেন্স দেখছি আর তার অ্যাট্রিবিউট দেখছি। এগুলো ফিলোসফারদের কথা। কিন্তু ফিলোসফাররা বোঝে কি করে সাবস্টেন্স এন্ড অ্যাট্রিবিউট? এটা আপ্রায়োরাই, কান্ট বলবেন এটা পিওর, আমরা ওইভাবে না দেখে পারি না, এটা নেসেসারি, ওইভাবেই আমাদের দেখতে হবে। ধরো নীল ঘট, নীলটাও প্রথমা বিভক্তি, ঘটটাও প্রথমা বিভক্তি। তুমি ভাবতে পারো ঘটটা নীল কিংবা নীলটা ঘট, কিন্তু কেউ ভাবে না নীলটা ঘট, দুটোই প্রথমা বিভক্তি, নীল ঘট। কিন্তু কেউই ভাবে না যে নীলটা ঘট, সবাই ভাবে ঘটটা নীল। কিভাবে বুঝি? এর উত্তর নৈয়ায়িকের কাছে স্পষ্ট নয়, এর উত্তর ন্যায়ের কাছে স্পষ্ট, সরি, কান্টের কাছে স্পষ্ট। যে আমাদের মাইন্ডের সেটআপটাই এমন যে কোনটাকে সাবস্টেন্স বলতে হবে, কোনটাকে অ্যাট্রিবিউট বলতে হবে,
কোনটাকে সাবস্টেন্স হিসাবে বুঝতে হবে, কোনটাকে অ্যাট্রিবিউট হিসাবে বুঝতে হবে, এটা আমরা এমনিই বুঝে যাই। ওইভাবেই আমাদের বুঝতে হবে, আর কোনোভাবে বোঝার উপায় নেই। আমি নীলঘটকে ঘটটা মানে নীলটা ঘট এইভাবে বুঝি না, ঘটটা নীল এইভাবেই বুঝি, তাহলে ওইভাবেই বুঝতে হবে। আমাদের ভাষাও এখানে কোনো সাহায্য করে না, আমাদের এক্সপিরিয়েন্সও কোনোভাবে সাহায্য করে না, রাদার আমাদের এক্সপিরিয়েন্সটা ওইভাবে হতে হবে, এটা এক্সপিরিয়েন্সের পূর্ব শর্ত। আমি ঘট নীল এইভাবেই বুঝবো এক্সপিরিয়েন্সে, তাহলে এক্সপিরিয়েন্সের কি দাঁড়ালো? এক্সপিরিয়েন্সের দুই রকমের কনসেপ্ট দাঁড়ালো, সরি আন্ডারস্ট্যান্ডিং এর দু রকমের কনসেপ্ট দাঁড়ালো। এক্সপিরিয়েন্সের তো কনসেপ্ট হয় না, আন্ডারস্ট্যান্ডিং এর দু রকমের কনসেপ্ট দাঁড়ালো। একরকম কনসেপ্ট হচ্ছে এম্পিরিক্যাল কনসেপ্ট, আর একরকম কনসেপ্ট হচ্ছে পিওর কনসেপ্ট, যেগুলো এক্সপিরিয়েন্স দিয়ে আসে না, যেগুলো আগে থেকে আমরা কনসেপ্ট গুলো অ্যাপ্লাই করেই এক্সপিরিয়েন্সকে বুঝি। আচ্ছা, এতদূর পর্যন্ত সবাই বুঝেছো? না হলে প্রশ্ন করো, তারপরে পয়েন্টে এগোচ্ছি। আমরা এই পর্যন্ত এসেছি এম্পিরিক্যাল কনসেপ্টস আর পিওর কনসেপ্টস। কারোর কোনো প্রশ্ন না থাকায় আমি পরের পয়েন্টে এগোই। সেই পয়েন্টটা হচ্ছে এই যে আমরা চার প্রকার, কান্ট কি করলেন? বললেন দেখো, মানুষের তাহলে মেন্টাল স্ট্রাকচারে নিশ্চয়ই কিছু ইউনিভার্সাল জিনিস আছে, যেই জিনিসগুলো দিয়ে আমরা বিষয়ের জ্ঞান লাভ করি, এগুলো আপ্রায়োরাই। তাই জন্য কিছু আপ্রায়োরাই কনসেপ্ট আছে, কিন্তু আপ্রায়োরাই কনসেপ্ট যদি আমি আরবিট্রারিলি খুঁজি, তাহলে খুঁজে কিছু পাবো না আপ্রায়োরাই কনসেপ্টস। রাদার খুঁজে কিছু হয়তো পাবো, কিন্তু দেখো এর মধ্যে কোনো শেষ নেই। আমি পেলাম এক্স, আমি পেলাম ওয়াই, আমি পেলাম জেড, কিন্তু কে বলতে পারে আমি এবিসি আবার পাবো না? তাহলে এখানে কিভাবে আমি নিশ্চিত করতে পারি যে আমার এই মানে টেবিল অফ জাজমেন্ট, টেবিলটা কমপ্লিট হবে? টেবিল, কান্ট বলছেন এটা কমপ্লিট হবে যদি আমরা টেবিল অফ জাজমেন্টস কে ফিক্স করতে পারি। আমাদের টেবিল অফ জাজমেন্টসে কত রকমের জাজমেন্ট হতে পারে সেটা ফিক্সড। এখানে কান্ট অনেক জায়গায় অ্যারিস্টটলকে খণ্ডন করেছেন, আগেই বললাম যে কান্ট ক্যাটেগরি বিষয়ে, এই কথাটা আবার বলবো, ক্যাটেগরি বিষয়ে অ্যারিস্টটলকে খণ্ডন করেছেন। কেন? অ্যারিস্টটল 10 রকমের ক্যাটেগরির কথা বলেছিলেন, কিন্তু সেটা আরবিট্রারি, এই 10 রকমের হয় বলেছিলেন, কিন্তু তাতে প্রমাণিত হয় না এই 10 রকমের বেশি হয় না কম হয়। বেশিও হতে পারে বা কমও হতে পারে, উনি 10টার কথা বলেছেন, কিন্তু তার থেকে বেশিও হবে না কমও হবে না, এটা কি করে প্রমাণিত হয়? যেমন নৈয়ায়িকরা যখন বলবেন যে, ন্যায় বৈশেষিকরা, নব্য নৈয়ায়িকরা যখন বলবেন 7 রকমের পদার্থ, তখন সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠবে 7 রকমেরই কেন, বেশি নয় কেন, কম নয় কেন? তাহলে তাদের প্রমাণ করতে হবে বেশি নয় কেন, কম নয় কেন। তারা ধরে ধরে প্রমাণ করেছেন যে বেশি হতে পারে না, কমও হতে পারে না, এই 7 রকমেরই হবে, ধরে ধরে প্রমাণ করেছে। সেটা এক রকমের প্রমাণের পদ্ধতি।
কান্ট কিন্তু অন্য রাস্তায় যাচ্ছেন। কান্ট ওরকম এম্পিরিক্যাল রাস্তায় যাচ্ছেন না, কারণ মানে ইন্ডিয়ান ফিলোসফিতে এম্পিরিক্যাল আপ্রায়রাই এই পার্থক্যটা নেই, নেই, একেবারেই নেই। কাজেই কান্টের ক্ষেত্রে এম্পিরিক্যাল অ্যাপ্রায়রাই এটা আছে, এই পার্থক্যটা আছে। এখন এটা একটা বিশাল ডিসকাশনের বিষয় যে ইন্ডিয়ান ফিলোসফিতে কেন নেই, কান্টের ক্ষেত্রে কেন আছে, কোন পদ্ধতিটা ঠিক, কোন পদ্ধতিটা বেঠিক, সেটা একটা প্রচন্ড গবেষণার বিষয়। সেটা নিয়ে অন্য সময় আলোচনা করা যাবে তোমাদের সাথে, কারোর যদি ইন্টারেস্ট থাকে আলোচনা। অনেক অনেক পণ্ডিত অনেক লিখেছেন, অনেক কথাই লিখেছেন এই বিষয়ে, কেন নেই, কেন আছে, থাকলে কি সুবিধা হতো, না থাকলে কি সুবিধা হতো, না থাকলে কি সুবিধা হয়, এই সমস্ত আছে আলোচনা। কিন্তু কান্টের ক্ষেত্রে এই পার্থক্যটা আছে, এম্পিরিক্যাল আর আপ্রায়রাই, নৈয়ায়িকের ক্ষেত্রে নেই। কাজে নৈয়ায়িকের ক্ষেত্রে প্রত্যেকটা কেস ধরে ধরে দেখাতে হবে যে সাদৃশ্য ইত্যাদি অতিরিক্ত পদার্থ কিনা, এগুলো নৈয়ায়িককে ধরে ধরে দেখাতে হবে। কান্ট সে রাস্তায় হাঁটছেন না। সংখ্যা সাদৃশ্য এগুলো অতিরিক্ত পদার্থ কিনা এটা দেখানোর দায়িত্ব নৈয়ায়িকের, ধরে ধরে দেখানোর দায়িত্ব। কিন্তু কান্ট সে রাস্তায় হাঁটছেন না, অন্য রাস্তায় হাঁটছেন। এই রাস্তায় হাঁটছেন যে এটা দেখানো হবে যে কিছু কনসেপ্টস পিওর, মানে আপ্রায়রাই। আপ্রায়রাই কনসেপ্ট গুলোকে, এটা খুব নোটেবল পয়েন্ট, আপ্রায়রাই কনসেপ্ট গুলোকে কান্ট ক্যাটেগরি বলেছেন। তাহলে কিছু কনসেপ্টকে আমরা আপ্রায়রাই বলবো, যে কনসেপ্ট গুলোর সঙ্গে এক্সপিরিয়েন্সের কোনো সম্পর্ক নেই। এক্সপিরিয়েন্স থেকে সেই কোনো সম্পর্ক নেই নয়, এক্সপিরিয়েন্স থেকে সেই কনসেপ্ট গুলো আসে না, সেগুলো আপ্রায়রাই কনসেপ্ট। কি করে দেখাবো আপ্রায়রাই কনসেপ্ট? দেখানোর উপায় হচ্ছে কান্ট ধরে নিলেন, এইখানে কান্ট আবার অ্যারিস্টটলের খুব কাছাকাছি, একটু রিপিট হয়ে যাচ্ছে আগের দিনের বক্তব্যটা, তবু কিছু জায়গায় রিপিট করা দরকার হয়। যে কি করে দেখাবেন এগুলো আপনার এই কনসেপ্ট? কান্ট বলছেন দেখো অ্যারিস্টটলের লজিক, লজিক কি করে, লজ অফ থট দেয়, সেটা অ্যারিস্টটল নিজেই বলে গেছেন। কিছু বেসিক লজ অফ থট দিয়েছেন, তিনটে, অ্যারিস্টটল তিনটে বেসিক লজ অফ থট দিয়েছে, তোমরা জানো। তাছাড়া আরো কিছু লজ অফ থট আছে যেগুলো বেসিক নয়, কিন্তু সেগুলো ডিরাইভেবল, কিন্তু সেগুলো ইম্পর্টেন্ট। এবং অ্যারিস্টটল এরকম জাজমেন্টের একটা ক্লাসিফিকেশন করে দিয়েছেন, এত রকমের জাজমেন্ট, মানুষের মন কত রকমের জাজমেন্ট করতে পারে তার একটা ক্লাসিফিকেশন দিয়ে গেছেন। কারণ বলছেন দেখো 2000 বছর হয়ে গেল, এই ক্লাসিফিকেশনটাকে কেউ পার্থক্য করতে পারেনি, মানে এই ক্লাসিফিকেশন থেকে কেউ ডিভিয়েট করতে পারেনি, তার মানে এর বাইরে আর হয় না। এত বছরে যখন হয়নি তখন আর হবেও না, তার মানে বোঝা যাচ্ছে এর বাইরে হওয়া সম্ভব নয়। তাহলে ওই টেবিলটাকে আমরা ধরে নিই, ওই টেবিলটাকে ধরে কান্ট ওই টেবিলে কি ছিল, চারটে ক্লাসিফিকেশনে দুটো দুটো করে 8টা ছিল, 8 রকমের জাজমেন্ট ছিল।
আটটা নয়, 8 রকমের জাজমেন্ট ছিল, 4টে ক্লাসিফিকেশন: কোয়ান্টিটি, কোয়ালিটি, রিলেশন, মোডালিটি। কান্ট বললেন প্রত্যেক প্রকারকে জুড়ে জুড়ে আর এক রকম বের করা যায়। তাহলে প্রত্যেকটার আন্ডারে 3টে করে চলে এলো, এসে 12 রকমের জাজমেন্ট হলো। কান্ট বলছেন মানুষ এই 12 রকম প্রকারেই চিন্তা করতে পারে। এটা দুটো জিনিস পেয়ে গেলাম। একরকম হচ্ছে কত রকম ভাবে মানুষ জাজমেন্ট করতে পারে, এটা একটা ক্লাসিফিকেশন। সেকেন্ড ক্লাসিফিকেশন হচ্ছে এই জাজমেন্ট গুলো থেকে আমরা কি কি কনসেপ্ট পেতে পারি, পিওর কনসেপ্ট, যেগুলো মনের ভেতর থেকেই আসে। তাহলে কারণ 2 রকমের কনসেপ্ট করলেন, 12 রকমের জাজমেন্ট করলেন, 2 রকমের কনসেপ্ট করলেন, এম্পিরিক্যাল কনসেপ্ট এন্ড পিওর কনসেপ্টস। পিওর কনসেপ্ট গুলো আবার 12 রকমের হতে পারে, সেটা আবার দেখা যায় কি কি হতে পারে। কিন্তু তার আগে একটা প্রশ্ন থেকে যায়, যে প্রশ্নটা আমি তুলে আবার একটু থেমে গেলাম, কিন্তু এখানে থেকে যায়। আচ্ছা, জাজমেন্ট গুলো কোনো না কোনো প্রকারে পড়তে হবে এই 12 রকমের মধ্যে। আমি যা যা জাজমেন্ট করতে পারি কোনো না কোনো প্রকারে পড়তে হবে এর মধ্যে থেকে। এটা বেসিক, এটা বুঝতে কোনো অসুবিধা হয় না। মন যদি এই 4 রকমের জাজমেন্ট ছাড়া অন্য কোনো রকম জাজমেন্ট করতে না পারে, তাহলে এই 4 রকম জাজমেন্টের মধ্যেই মনকে সীমাবদ্ধ থেকে যেতে হবে। এখন এই 4 রকমের জাজমেন্টের মধ্যে এবার প্রশ্ন, মনকে অ্যাটলিস্ট ওয়ান জাজমেন্টের মধ্যে যেতে, ওয়ান টাইপ অফ জাজমেন্টের মধ্যে যেতে হবে, নাকি একাধিক জাজমেন্টের মধ্যে যেতে হবে, একাধিক টাইপ অফ জাজমেন্টের মধ্যে যেতে হবে, নাকি সব রকম টাইপ অফ জাজমেন্টের মধ্যে যেতে হবে? সহজ কথায়, জাজমেন্টের শুধু কোয়ালিটি থাকতে হবে, শুধু কোয়ান্টিটি থাকতে হবে, শুধু রিলেশন থাকতে হবে, শুধু মোডালিটি থাকতে হবে, নাকি একাধিক থাকতে পারে? কোয়ালিটি কোয়ান্টিটি, কোয়ালিটি রিলেশন, কোয়ান্টিটি মোডালিটি, এরকম একাধিক থাকতে পারে? নাকি প্রত্যেক জাজমেন্টের সব রকম থাকতে হবে, কোয়ালিটি, কোয়ান্টিটি, মোডালিটি, রিলেশন, সব রকম থাকতে হবে? কান্ট কিন্তু বলছেন যে কোনো জাজমেন্টের 4 রকমই থাকতে হবে: কোয়ালিটি, কোয়ান্টিটি, মোডালিটি, রিলেশন। দেখো, যে জাজমেন্টটা কোয়ালিটি অনুসারে ইউনিভার্সাল, কোয়ান্টিটি অনুসারে অ্যাফার্মেটিভ, সেই জাজমেন্টটাই আবার, সিম্পল এক্সাম্পল বলছি, রিলেশন অনুসারে ক্যাটেগরিক্যাল, আর মোডালিটি অনুসারে অ্যাসার্টরিক। 4 রকমই পড়ে গেল। ফর এক্সাম্পল, all crows are black, ইউনিভার্সাল। কোয়ালিটি, কোয়ান্টিটি অনুসারে ইউনিভার্সাল, কোয়ালিটি অনুসারে অ্যাফার্মেটিভ, ক্যাটেগরি অনুসারে মানে রিলেশন অনুসারে ক্যাটেগরিক্যাল, মোডালিটি অনুসারে অ্যাসার্টরি। তাহলে একটু দরজাটা খুলে দিয়ে আসি, একটু একটু দাঁড়ান, 1 মিনিট।
হ্যাঁ, তাহলে প্রত্যেক জাজমেন্টকেই কোনো না কোনো ওই চারটে ক্যাটেগরি, সব প্রত্যেক ক্যাটেগরির কোনো না কোনো টাইপে বিলং করতে হবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বলো, নাহলে আমি আবার পরের অংশ এগোই। দেখো, এই অনুসারে কান্ট ক্যাটেগরি গুলোকে ভাগ করলেন। ক্যাটেগরি মানে, আবার বলে দিচ্ছি, পিওর কনসেপ্টস। জাজমেন্ট গুলো কি ছিল প্রথমে? কোয়ান্টিটি অনুসারে ইউনিভার্সাল, পার্টিকুলার, সিঙ্গুলার। ক্যাটেগরি গুলো কি হবে? ইউনিভার্সালের করেসপন্ডিং ক্যাটেগরি হবে ইউনিটি, পার্টিকুলারিটি, ইউনিভার্সালের করেসপন্ডিং ইউনিটি, পার্টিকুলারের করেসপন্ডিং হবে প্লুরালিটি, এবং সিঙ্গুলারের করেসপন্ডিং হবে টোটালিটি। ইউনিভার্সাল হচ্ছে ইউনিটি, অনেক আছে, অনেকগুলো এক হয়ে গেল। অল ক্রোজ আর ব্ল্যাক, আমি একটা ক্যাটেগরির মধ্যে ফেলে দিলাম ক্রোজ, ইউনিভার্সাল হয়ে গেল, মানে এটা ইউনিটি হয়ে গেল। সংখ্যায় অনেক কিন্তু এক, পার্টিকুলারিটি, প্লুরালিটি, বহু। সাম ক্রোজ আর ব্ল্যাক, তাহলে এখানে বহুত্বের সম্পর্ক আছে, অনেক কাক কালো, বা অনেক হাঁস সাদা, অনেক হাঁস সাদা, এটা প্লুরালিটি, অনেককে ধরলাম। সিঙ্গুলারিটি, রবীন্দ্রনাথ ইজ দ্য অথর অফ গীতাঞ্জলি। রবীন্দ্রনাথ সিঙ্গুলারিটি, এখানে দেখো একটা টোটালিটি আছে, একটাই আছে কিন্তু সেটাই টোটাল। এটা ইউনিভার্সাল বা পার্টিকুলারের মতো নয়। অনেক আছে কিন্তু এক। কোনো প্রশ্ন থাকলে বলো। ক্যাটেগরিক্যাল, এবার সেকেন্ড টাইপ, কোয়ালিটি। ক্যাটেগরিক্যাল, এক্স ইজ এফ, ক্রোজ আর ব্ল্যাক। এখানে ক্যাটেগরিটা কি? সাবস্টেন্স অ্যান্ড অ্যাক্সিডেন্টস, মানে অ্যাট্রিবিউটস। ক্রো অ্যান্ড ব্ল্যাক, ক্রোটা হচ্ছে সাবস্টেন্স আর ব্ল্যাকটা হচ্ছে অ্যাট্রিবিউট, এভাবে আমরা বুঝি। হাইপোথেটিক্যাল, এক মিনিট, একটু বাদ দিয়ে গেছি, আমি একটু বাদ দিয়ে গেছি, সরি। হ্যাঁ, এবার দেখো, আগের অংশটুকু একটু ভুলে যাও, বাদ দিয়ে গেছি। সেটা হচ্ছে যে কোয়ান্টিটি অনুসারে অ্যাফার্মেটিভ, ক্রোজ আর ব্ল্যাক ইজ এ রিয়েলিটি, এটা রিয়েলিটি। নেগেটিভ, ক্রোজ আর নট ব্ল্যাক, এটা নেগেশন, ওগুলো ব্ল্যাক ক্লাসে পড়ে না।
বা সোয়ানস আর নট ব্ল্যাক, এটা ব্ল্যাক ক্লাসে পড়ে না। ইনফাইনাইট, এটার ক্যাটেগরিটা হচ্ছে লিমিটেশন। এই জায়গাটা খুব একটু পার্থক্য আছে, মানে নেগেশন আর লিমিটেশনের মধ্যে। নেগেশনের মধ্যে তুমি বলছো এক্সটা কি নয়, আর লিমিটেশনের মধ্যে বলছো এক্সটা এফ বাদে আর কি কি, এক্সটা এফ বাদে আর কি কি। যেমন ক্রোজ আর নন ব্ল্যাক, যখন ক্রোজ আর নট ব্ল্যাক, সোয়ানস আর নট ব্ল্যাক, এটা আমি যখন বলছি, বা রোজেস আর নট ব্ল্যাক, রোজেস আর নট ব্ল্যাক যখন বলছি, তখন বলছি রোজটা কি নয়, ব্ল্যাক নয় বলে দিচ্ছি। কিন্তু রোজেস আর নন ব্ল্যাক বলার মধ্যে একটা পার্থক্য আছে, যে রোজটা কি সেটা বলছি, ব্ল্যাক ছাড়া। নট ব্ল্যাকের ক্ষেত্রে আমরা বলছি, নেগেশন করছি, রোজ ব্ল্যাক নয়। কিন্তু রোজ নন ব্ল্যাক যখন বলছি, তখন আমি বলছি রোজ ব্ল্যাক ছাড়া আর যা কিছু হতে পারে। কি হতে পারে সেটা বলে দিচ্ছি না পার্টিকুলারলি, কিন্তু আর যা কিছু হতে পারে, রোজ ইজ দ্য নন ব্ল্যাক। কিন্তু এটা বলছি না রোজ কি নয়, এটা বলছি না। অর্থাৎ রোজের কি কি হওয়ার সম্ভাবনা আছে সেটা বলছি, ব্ল্যাক ছাড়া আর যা কিছু হওয়ার সম্ভাবনা আছে। এই পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট। যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে বলো। এই লাস্ট পয়েন্টটা একটু রিপিট করুন প্লিজ, একটু গুলিয়ে গেল। হ্যাঁ, আমি যখন বলছি রোজেস আর নট ব্ল্যাক, খেয়াল করে দেখো, নট ব্ল্যাক, তাহলে আমি একটা কিছু অ্যাসার্ট করছি, তাই না, যে রোজ ব্ল্যাক নয়, হুম। রোজ ব্ল্যাক নয়। কিন্তু বলছি রোজেস আর নন ব্ল্যাক, মানে আমি কিছু ডিনাই করছি, রোজ ব্ল্যাক নয়, এটা একটা ডিনায়াল স্টেটমেন্ট, রোজ ব্ল্যাক নয়। স্পষ্ট করে এইটুকুই আমার বক্তব্য। কিন্তু আমি যদি বলি রোজেস আর নন ব্ল্যাক, তখন আমি কিছু ডিনাই করছি না, আমি বলছি, আমি বরং অ্যাফার্ম করছি, রোজ আর যা কিছু হোক ব্ল্যাক নয়। মানে ব্ল্যাক ক্লাসটাকে বাদ করে দিয়ে আমি বলছি রোজ অন্য ক্লাসে পড়ে। এটা একটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট। হুম। আমি বলছি না রোজ কি নয়, বরং আমি বলছি রোজ কি হয়। রোজ ব্ল্যাক বাদ দিয়ে অন্য কিছু হয়। কিন্তু যেখানে বলি রোজেস আর নট ব্ল্যাক, সেখানে আমি বলছি রোজ কি নয়। দুটোর মধ্যে তাহলে তাহলে স্যার এখানে কোয়ালিটির ডিফারেন্স ছাড়া আর কোনো ডিফারেন্স কি হচ্ছে? এটা ইনফাইনাইট হয়ে যাচ্ছে, রোজের পসিবিলিটিটা ইনফাইনাইট হয়ে যাচ্ছে। আচ্ছা। হুম। রোজ ব্ল্যাক ছাড়া আর হাজার রঙের হতে পারে, আমি আর কোন রঙকে ডিনাই করিনি। রোজ সবুজ রঙের হতে পারে, হলুদ রঙের হতে পারে, লাল রঙের হতে পারে, নীল রঙের হতে পারে। আমি শুধু বলেছি ব্ল্যাক নয়, ব্ল্যাক ছাড়া। আর যখন আমি বলছি রোজেস আর নট ব্ল্যাক, তখন কিন্তু আমি এই কথাটা বলছি না, বলছি রোজটা ব্ল্যাক নয়। তার মানে এটা আমি বলছি না রোজ ইয়েলো হতে পারে। ওর পরেও আমি বলতে পারি রোজেস আর নট ইয়েলো। কিন্তু তুমি যখন বলছো রোজেস আর নট ব্ল্যাক, রোজেস আর নন ব্ল্যাক, তখন তুমি এটা বলতে পারবে না রোজেস আর নন ইয়েলো, সবই হতে স্যার পারে। এটাকে কি এভাবে বুঝতে পারি যে যখন বলছি যে রোজ ইজ নট ব্ল্যাক,
আর রোজেস আর নন ব্ল্যাক, তখন কি এরকম যে রোজ ইজ নট ব্ল্যাক যখন বলছি তখন পার্টিকুলার একটা গোলাপ বা ধরা যাক দুটো গোলাপ, এটার ক্ষেত্রে এই পার্টিকুলার এইটা কালো নয় এটা বলে দিচ্ছি। না না কিন্তু যখন নন ব্ল্যাক বলছি তখন পুরো গোলাপের পুরো না, গোলাপ ফুলের বলছো জাতটা রোজেস সম্বন্ধে। রোজেস 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 বলছো, হুম। আচ্ছা, রোজেস রোজেস আর নট ব্ল্যাক যখন বলছি তখন কি ওই ব্ল্যাক হতে ওখানেই পারে। যদি আমি থেমে যাই, তাহলে কি মানে রোজেস, ওই রোজেস অন্য কালারের হতে পারে, এই স্কোপটাও কি ওপেন থাকছে না? সে আবার থাকছে না, কারণ হচ্ছে তুমি তারপরেও বলতে পারো রোজেস আর নট ইয়েলো, বলতে আচ্ছা। পারো। কিন্তু তুমি যখন বলছো, তুমি এইটুকু বলতে ওই আগের সেন্টেন্সের সঙ্গে পরের সেন্টেন্সের কোনো কন্ট্রাডিকশন নেই, কিন্তু বলছো যখন রোজেস আর নন ব্ল্যাক, তখন তুমি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স করছো। হ্যাঁ, করাতে বলা যাচ্ছে রোজরা ব্ল্যাক এর মধ্যে নয়, তখন তারপরে তুমি আর বলতে পারবে না রোজেস আর নন ইয়েলো, সেটা একটা আলাদা স্টেটমেন্ট হবে। হুম কিন্তু সেই স্টেটমেন্ট আগের স্টেটমেন্টের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। হুম হুম। ইয়া, থ্যাংক ইউ স্যার। কাজে দুটোর মধ্যে পার্থক্য আছে। সহজ কথায়, রোজেস আর নট ব্ল্যাক মানে ব্ল্যাক ক্লাসের মধ্যে রোজেস থেকে ফেলছো না, আর রোজেস আর নন ব্ল্যাক তার মানে ব্ল্যাক ক্লাসকে বাদ দিয়ে রোজকে অন্যখানে রাখছো, একটা নেগেটিভ একটা পজিটিভ। ব্ল্যাক ক্লাসের বাইরে অনেক ক্লাস থাকতে পারে, রেড ইয়েলো গ্রিন ব্লু, অনেক কিছু থাকতে পারে, রোজকে সেই ক্লাসের মধ্যে তুমি ঠেলে দিলে। কিন্তু রোজেস আর নট ব্ল্যাক বললে তুমি ওইটুকুর মধ্যেই তুমি শুধু স্টেটমেন্টটা শুধু ভাবো, ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকলে ব্ল্যাক নয়। তুমি আর কিছু বলনি, রোজেস আর নন ব্ল্যাক বলার মাধ্যমে তুমি এটাও স্বীকার করে নিচ্ছ রোজ আরো অনেক কিছু হতে পারে, পসিবিলিটি ওপেন রাখছো। প্রথম ক্ষেত্রে তোমার কোনো কমিটমেন্ট নেই, রোজেস আর নট ব্ল্যাক এর ক্ষেত্রে তুমি বললে আমি শুধু এটুকু বলেছি ব্ল্যাক নয়, রোজ বলে কিছু নাও থাকতে পারে, যা কিছু হতে পারে, কিন্তু আমি এটুকু বলেছি রোজেস আর নট ব্ল্যাক। কিন্তু আমি যদি বলি রোজেস আর নন ব্ল্যাক, আমি বলছি যে অর্পিতা যে শাড়িটা পরেছে সেটা কালো নয়, তাহলে কালো শাড়ি নয়। কিন্তু আমি যদি এই কথাটা বলি অর্পিতা যে শাড়িটা পরেছে সেটা অকালো, তার মানে আমি বলে দিলাম শাড়ি পরেছে, সে শার্ট পরেনি, এবং তার একটা অন্য রং আছে। দুটোর মধ্যে পার্থক্য আছে, কথা দুটোর মধ্যে। স্যার, বলো। মানে প্রথম ক্ষেত্রে বলা হচ্ছে যে রোজ কি নয়, আর আর সেকেন্ড ক্ষেত্রে হয়তো এটা বলা হচ্ছে যে রোজ মানে এটা ছাড়া আর কি কি, এরকম হ্যাঁ কিছু কি? হ্যাঁ, একদম তাই, একদম তাই। প্রথমে বলা হচ্ছে রোজ কি নয়, আর দ্বিতীয় ক্ষেত্রে তুমি একদম ঠিক ধরেছো, দ্বিতীয় ক্ষেত্রে বলা হচ্ছে রোজ আর কি কি হতে পারে। আমাদের সময় শেষ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আর একটু বলে আমি শেষ করব। এখন জাজমেন্ট গুলো আবার ইউনিভার্সাল হতে পারে না, এটা বলেছি। এবার জাজমেন্ট রিলেশনের হয়ে যাবে। রিলেশন, হ্যাঁ হ্যাঁ, জাজমেন্ট গুলো ক্যাটেগরিক্যাল হতে পারে, যে জাজমেন্ট গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম এতক্ষণ সেগুলো ক্যাটেগরিক্যাল জাজমেন্ট। সেক্ষেত্রে আমরা সাবস্টেন্স অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করি, রোজেস আর ব্ল্যাক আর রোজেস আর নন ব্ল্যাক, রোজেস আর নট ব্ল্যাক, এরকম নিয়ে আলোচনা করি। হাইপোথেটিক্যাল, যেখানে কজালিটি নিয়ে আমরা আলোচনা করি।
If X, then Y. If there is fire, there is smoke, there is fire. Causality. Then disjunction. এটাকে কান্ট বলেছেন রেসিপ্রোকাল কজালিটি। কজালিটি আর রেসিপ্রোকাল কজালিটির মধ্যে একটা পার্থক্য আছে। কজালিটির ক্ষেত্রে একটা টেম্পোরাল ডিফারেন্স আছে, আগে কজ তারপর এফেক্ট। কান্টের এক্সাম্পল অনুসারে তুমি আগে মাস্তুলটা দেখবে, তারপরে নৌকাটা দেখবে। দূর থেকে আসছে যে নৌকা সমুদ্রে, তুমি আগে মাস্তুলটা দেখবে, তারপর জাহাজটা দেখবে। উল্টো পাল্টা করতে পারো না, আগে জাহাজটা দেখবে তারপর মাস্তুলটা দেখবে, এটা হতে পারে না। তাই টেম্পোরাল প্রায়োরিটি প্রক্সিমিটির একটা ব্যাপার আছে। রেসিপ্রোকাল কজালিটি যে ডিসজাংশন, সেটার ক্ষেত্রে এরকম হয় না। তুমি বাড়ির ভিতটা আগে দেখতে পারো, তারপরে ছাদটা দেখতে পারো, কিংবা ছাদটা আগে দেখতে পারো, কিংবা ভিতটা পরে দেখতে পারো। এটাকে বলা হয় ডিসজাংশন। এবং এর জন্য কান্ট একটা কনসেপ্ট নিয়ে এসেছেন কমিউনিটি। আমি তোমার মুখটা আগে দেখতে পারি, পরে পায়ের দিকটা দেখতে পারি, কিংবা পায়ের দিকটা পরে আগে দেখতে পারি, তারপরে তোমার মুখটা দেখতে পারি। এটা রেসিপ্রোকাল কজালিটি কান্ট বলেছেন, বা কমিউনিটি বলেছেন। এটাতে একের একটা অনুভূতি হয়। এরকম নয় আমি বাধ্য তোমার মুখটা আগে দেখতে তারপর পায়ের দিকটা দেখতে, কিংবা পায়ের দিকটা দেখতে কিংবা মুখটা দেখতে, এটা বাধ্য নয়। তুমি যখন আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, আমি তোমাকে যে কোনো ভাবে শরীরের যে কোনো অংশটা আগে দেখতে পারি, পরে দেখতে পারি। একটা বাড়ির এক্সাম্পল কান্ট দিয়েছেন, যে বাড়িটা যেমন আমি আগে ওপরটা দেখতে পারি, নিচেরটা দেখতে পারি, বা নিচেরটা দেখতে পারি, আগের দিকটা পরে, ওপরের অংশটা পরে দেখতে পারি। এটা রেসিপ্রোকাল কজালিটি। আর তারপরে আরেকটা হচ্ছে জাজমেন্টের। আমরা এটা নিয়ে পরে আলোচনা করবো আরো বেশি করে। জাজমেন্টের যেগুলো মোডালিটি, একটা হচ্ছে প্রবলেমেটিক, যার জন্য আমরা জানতে পারি পসিবিলিটি, এটা হতেও পারে নাও হতে পারে, এটা পসিবিলিটি। একটা হচ্ছে অ্যাসার্টরিক, যেমন গ্রাস ইজ গ্রিন, অ্যাসার্টরিক। গ্রাস ইজ নট গ্রিন ইজ অ্যাসার্টরিক। কিন্তু the horse is probably brown, এটা হচ্ছে প্রবলেমেটিক। এটা একটা পসিবিলিটি যে হর্সের ব্রাউন হওয়াটা পসিবল। অ্যাসার্টরিক এক্সিস্টেন্স আর নন এক্সিস্টেন্স বলা হচ্ছে ক্যাটেগরিটা। এক্সিস্টেন্স আর নন এক্সিস্টেন্স কেন? আমি বলছি গ্রাস ইজ গ্রিন কিংবা গ্রাস ইজ নট গ্রিন। এবং অ্যাপোডিকটিক, এটা নেসেসিটি আর কন্টিনজেন্সি বোঝায়। গ্রাস ইজ গ্রিন ইজ কন্টিনজেন্ট, কিন্তু 7 + 5 = 12 ইজ নেসেসারি। তাহলে এগুলো ক্লাসিক ক্যাটেগরিজ। তাহলে এইভাবে আমাদের বুঝতে হবে। আমি এখানে আজকে থামছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, লেকচারটা অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা বলো, তাহলে আমরা এখানে শেষ করি। এই নিয়ে আরো আমি বিস্তার করব, কিন্তু যেমন ক্যাটেগরি গুলো নিয়ে আরো বিস্তার করা দরকার, কিন্তু সেটা আজকে তো আর সময় নেই, কাজে পরের দিন হয়তো বলবো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বলো, না হলে আমি সাইন আউট করি। স্যার বলো। এই ডিসজাংশনকে রেসিপ্রোকাল কজালিটি বলছে। এক্সাম্পলটা বলছে যে যখন আমি একটা বাড়ি দেখি, ছাদ আগে দেখতে পারি, ভিত পরে দেখতে পারি, বা ভিত আগে দেখতে পারি, ছাদ পরে দেখতে পারি। কিন্তু আমি যদি এক্সাম্পলটা ধরি, তাহলে এই বাড়ি দেখার সাথে কজালিটির কি রিলেশন? কজালিটির রিলেশন হচ্ছে যে এক্সপিরিয়েন্সের সঙ্গে জুড়ে বুঝতে হবে। তোমার এক্সপিরিয়েন্সটা তো কজাল, মানে তুমি বাড়ি দেখে তোমার এক্সপিরিয়েন্স হচ্ছে। এখন কজালিটিটা দেখো কিরকম,
যে তুমি টপটা আগে দেখছো, এটা একটা কজাল এক্সপিরিয়েন্স হচ্ছে, আবার তুমি গ্রাউন্ডটা আগে দেখছো, এটাও কজাল এক্সপিরিয়েন্স হচ্ছে, কিন্তু এটা রেসিপ্রোকাল, কারণ তুমি আগে উল্টোটাও করে দিতে পারো, এই জন্য রেসিপ্রোকাল। এটা এক্সপিরিয়েন্সের কনটেক্সটে, কিন্তু তুমি ভালো প্রশ্ন করেছো, এক্সপিরিয়েন্সের কনসেপ্টে এটা রেসিপ্রোকাল। আদারওয়াইজ বাড়িটা কিন্তু রেসিপ্রোকাল নয়, যে ছাদটা নিচে চলে গেল, ভিতটা উপরে উঠে গেল, ভিতটা নিচে চলে গেল, ছাদটা উপরে উঠে গেল, এরকম নয়। এটা এক্সপিরিয়েন্সের রেসপেক্টে এটা রেসিপ্রোকাল। কিন্তু তোমার কজালিটির রেসপেক্টে তুমি আগে অঙ্কুর দেখবে, তার আগে বীজ দেখবে, তারপর অঙ্কুর দেখবে, এটা রেসিপ্রোকাল নয়। যে তুমি আগে অঙ্কুর দেখলে পরে বীজ দেখলে, এটা রেসিপ্রোকাল নয়। থ্যাংক ইউ। এটা কিন্তু সব পুরোটাই এক্সপিরিয়েন্সের রেসপেক্টে। খুব ভালো প্রশ্ন। আর কোন প্রশ্ন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমি বেরিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য লেকচার। থ্যাংক ইউ স্যার।